সরকার গঠনের ৬ মাস পার করেছে বিএনপি। দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই সভায় উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মাহদি আমিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এছাড়া আছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহদি আমিন, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সহ বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজিত এই সভায় সরকারের ৬ মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। এই মতবিনিময় সভার আরও খবর জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, সভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে, বিস্তারিত জানাবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের পর চলতি বছরের 17ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু এই সরকারে এসেছে এবং এই সরকারের 6 মাস মেয়াদ পূর্ণ হলো আজকের দিনে। এবং আজকের দিনে এই সরকারের যে এই 180 দিন তারা ক্ষমতা গ্রহণের পরে কিন্তু 180 দিনের একটি কর্মপরিকল্পনা নিয়েছিল প্রত্যেকটি মন্ত্রণালয়, খাতভিত্তিক পরিকল্পনা। সেই কর্মপরিকল্পনার কতটুকু কি অগ্রগতি হলো তা নিয়ে আজকের এই মতবিনিময়। এই মতবিনিময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন যেমন থাকবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, উপদেষ্টা নজরুল ইসলাম খান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন, গণমাধ্যমের মুখোমুখি হবেন, প্রশ্নের উত্তর দেবেন। আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে, আপনি জানেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের মানুষের সামনে তাদের বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করেছিল। তাদের এই দেশ নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে, তার মধ্যে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের কর্মসূচির তারা কথা বলেছিল, নারীদের ক্ষমতায়নের জন্য। সেই ফ্যামিলি কার্ড কর্মসূচি মার্চে তার পাইলটিং প্রকল্প শুরু হয়েছিল এবং তার কতটুকু অগ্রগতি হলো সেই বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি সরকারের আরেকটি নির্বাচনী অঙ্গীকার ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের। সেই বৃক্ষরোপণের কতখানি হলো 6 মাসে, সেটিও কিন্তু এই ব্রিফিংয়ে বা মতবিনিময়ে গুরুত্ব পাবে। এরপরে রয়েছে সারা দেশে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি ছিল, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান গত কয়েকদিন আগে একটি সমাবেশে বলেছিলেন যে 900 কিলোমিটারের মতো খাল খনন হয়েছে এই 6 মাসে। এবং এই 6 মাসে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুসারে কি কি বিষয় বাস্তবায়িত হলো সেই বিষয়গুলো যেমন উঠে আসবে এবং আগামী দিনে তারা আরও কি কি পরিকল্পনা হাতে নিতে চায় এবং সামনের দিনে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে। পাশাপাশি যেহেতু গণমাধ্যমের মুখোমুখি হবে, দীর্ঘদিনের অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল তার কোনো অংশেই কোনোটাই আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি। তার রোডম্যাপ কী হবে এবং একটি গণমাধ্যম কমিশন গঠনের বিষয় কি হতে পারে এবং সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বা কতটুকু তার অগ্রগতি হলো সেসব বিষয় কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে। এবং প্রত্যেকটি খাতভিত্তিক 180 দিনের সরকারের যে কার্যক্রম, যে কর্মসূচি, যে কর্মপরিকল্পনা ছিল সেই কর্মপরিকল্পনাগুলো কতটা বাস্তবায়ন হলো এবং আগামী দিনে তার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই সব বিষয়ে কিন্তু এই ব্রিফিংয়ে বা এই মতবিনিময়ে উঠে আসবে। সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করবেন। আমরা অপেক্ষা করছি, 11টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আরেকটু সময় নিচ্ছে। ফলে ব্রিফিংয়ে কি কি বিষয় গুরুত্ব পেল সেই সব বিষয় কিন্তু তাদের যে ব্রিফিং সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে, সেই ব্রিফিংয়ে কিন্তু উঠে আসবে। তো আমরা বলতে পারি মোটা দাগে স্বাস্থ্য, শিক্ষা,
পাশাপাশি সরকারের যে উন্নয়ন বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই সব বিষয়ে কিন্তু ব্যাপকভাবে বিশদভাবে উঠে আসবে এই হোসাইন, আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং ব্রিফিংয়ে আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা জানবো। আপনি আছেন সেখানে, আপনার মাধ্যমে আমরা সবশেষ আপডেটগুলো জানছি। দর্শক, সহকর্মী মোহাম্মদ হোসাইন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সাথে। 6 মাসে সংস্কার ও নাগরিক প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ বলে মনে করছে 11 দলীয় ঐক্য। এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে সরকার বেশ বেকায়দায় আছে বলে মনে করছেন বিরোধী জোটের নেতারা। এই সংকট মোকাবেলা করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলেও মত তাদের। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন, এসব কারণে কিছু ভালো কাজ থাকলেও তা মন্দের খাতায় চাপা পড়ে গেছে। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদন। আমি তারেক রহমান 24-এর গণঅভ্যুত্থানের 1.5 বছর পর 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সরকার প্রধান নিজেই তার মন্ত্রিসভার 180 দিনের কাজের মূল্যায়নের ঘোষণা দেন। সংসদের বিরোধী জোট মনে করে জুলাই সনদ ও গণভোটের আলোকে সংস্কার নিয়ে কোনো কিছু না করা সরকারের গোড়ায় গলদ। সরকার প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে না এবং সেই দিন থেকেই সরকার দল এবং বিরোধী দল তাদের মাঝে একটা মতভিন্নতার জায়গা তৈরি হয়। আমরা এই 6 মাস ধরেই সংসদে এবং সংসদের বাইরে বলে আসছি যে সরকারকে যদি ভালো করে ফাংশন করাতে হয় এবং সামনের দিনে যদি আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের প্রত্যেকটা পয়েন্ট বাস্তবায়ন করতে হবে। এই 6 মাসের সময়কালে নাগরিকের যে প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম একটা উচ্চাশা রেখেছিলাম একটা নির্বাচিত সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে তারা একেবারেই ব্যর্থ হচ্ছে এবং কোনোভাবেই তার ধারে কাছেও তারা পৌঁছাতে পারছে না। এদিকে এই 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আছে নানা অভিযোগ। অন্যদিকে জ্বালানি সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। বিরোধী দলীয় নেতা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে তেমন মার্কস দেয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি ছিনতাই যেগুলো চতুর্দিকে শুরু হয়েছে। তার মতে সংকট হতে পারে আগে থেকে এমনটা জানার পরও জ্বালানি নিয়ে ভালো কোনো পরিকল্পনা নেয়নি সরকার। এর ফলে মানুষের ভোগান্তি চরমে। ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন? কিছু ভালো কাজ যদি হয়েও থাকে কিন্তু জনজীবনের এই সাফারিংগুলোর নিচে এগুলো সব চাপা পড়ে যাচ্ছে। মানুষ নামাজে আসছে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। তবে সরকারের 6 মাসের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন জনগণের উপরই ছেড়ে দিতে চান বিরোধী নেতারা। সরকার কতটুকু সফল বা বিফল এটা জনগণ মূল্যায়ন করবে। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে এখনো নগরীর কোথাও কোনো জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানাতে বন্দর নগরী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মাত্রা কেমন, আর এখন পর্যন্ত কোথাও কোনো জলাবদ্ধতার খবর পেয়েছেন কিনা একই সাথে জানাবেন আবহাওয়া অধিদপ্তর কি বলছে বৃষ্টি নিয়ে। অদিতি, ভোর রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল 6টা থেকে সকাল 9টায় 3 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস। আর 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 189 মিলিমিটার। আমার পেছনে আমি যে জায়গায় আছি কাতালগঞ্জ এলাকায় দেখতে পাচ্ছেন, এখানে এরই মধ্যে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে এবং চট্টগ্রাম নগরীর আরও কয়েকটি জায়গায় যেগুলো নিচু এলাকা সেগুলোতে এখন হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। এইসব এলাকায় নিচে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি রয়েছে সেগুলোতে পানি ঢুকে যাওয়ায় মানুষের আসলে দুর্ভোগ, যেটা প্রতি বর্ষায় আমরা দেখিয়ে থাকি। একই চিত্র এবারও দেখা যাচ্ছে, যদিও শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল শেষ
হওয়ার প্রাক্কালে যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে আবারও নগরীর নিচু এলাকাগুলো ডুবেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচু এলাকা এবং পানির স্রোতও কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে সাধারণ মানুষ যারা বলছেন যে একই ভোগান্তি, একই দুর্ভোগ, সকাল থেকে তারা রান্না বান্না করতে পারছে না, বিশেষ করে নিচতলার মানুষরা, তাদের দুর্ভোগের অন্ত নেই। তো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনারা কিরকম অবস্থায় আছেন, আজকে সকাল থেকে দুর্ভোগটা কেমন? এখানে সকাল থেকে পানি, বাসা বাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্না বান্না করতে পারতেছে না। আর সরকার বারবার আসে দেয় নালা পরিষ্কার, নালা কিন্তু পরিষ্কার নাই। পরিষ্কার করলো আমরা নিজেরা সচেতন না, যার কারণে পানি বারবার উঠতেছে, আমরা এই কারণে দুর্ভোগ ভোগ করতেছি। এই অবস্থা এলাকার একটু বলেন আপনারা। এলাকার অবস্থা খুব ভয়াবহ, মানে হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় এই চট্টগ্রাম খাতারগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। আমাদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে ভিজে পানি উঠে। শুনছিলেন যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে, যারা কর্মজীবী তারা কর্মের স্থলে যেতে নানান দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। অনেক গাড়ি পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই পানিতে যাওয়ার জন্য যেখানে 50 টাকার ভাড়া সেটা 100 টাকা চাওয়া হচ্ছে, 100 টাকার ভাড়া 200 টাকা পর্যন্ত দাবি করছে। ফলে মানুষের একদিকে আর্থিকভাবে ভোগান্তি, অন্যদিকে তাদের যে সম্পদ, সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, সেগুলো নষ্ট হয়ে মানুষ আসলে চরম দুর্ভোগের মধ্যে আছে বলে তারা জানাচ্ছেন। একইভাবে একদিকে গ্যাসের ভোগান্তি চলছে, অন্যদিকে পানির ভোগান্তি। এই উভয় ভোগান্তির মধ্যে পড়ে মানুষ আসলে কি করবে বুঝে উঠতে পারছে না। এরকম একটা পরিস্থিতি চট্টগ্রাম নগরীর বিশেষ করে নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলোর যে এখন যে পরিস্থিতি সেটি আমরা তার কথা বলছিলাম। তো অদিতি, এটি ছিল চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। অদিতি। প্রণবেশ, এখনো বৃষ্টি হচ্ছে যেমনটি আমরা দেখছি, এবং এই জলাবদ্ধতা আরো বাড়বে কিনা বা কতখানি ভয়াবহ রূপ ধারণ করবে সেটি এখন দেখার অপেক্ষা। অনেক ধন্যবাদ সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ। সারা দেশে এখনো কাটেনি গ্যাস সংকট। সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক ও শিল্প গ্রাহকদের দুশ্চিন্তা কাটছে না। ধামরাই থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, আপনার এলাকায় গ্যাস সংকট কেমন দেখছেন, এবং এ বিষয়ে ফিলিং স্টেশনের লোকজন, একই সাথে সিএনজি চালিত গাড়ির চালকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌর শহরের KNQ নামে একটি ফিলিং স্টেশনে। আমি যদি বলি, ধামরাইতে দিন যতই যাচ্ছে গ্যাসের কিন্তু তীব্র সংকট তৈরি হয়েছে। ধামরাই উপজেলায় 7টি ফিলিং স্টেশন রয়েছেন, তার মধ্যে কিন্তু 5টি বন্ধ হয়ে গেছে। মূলত মেন লাইনে গ্যাসের প্রেশার না থাকায় কিন্তু এই পাম্পগুলো বন্ধ হওয়ার পথে মূলত পৌর শহরের 2টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করছেন, যে কারণে ধামরাইয়ের যে 2টিতে গ্যাস সরবরাহ করেছে প্রতিনিয়তই দিন রাত 24 ঘন্টা এই পাম্পটিতে জটলা তৈরি হয়ে থাকে। এমনকি পাম্প থেকে ছাড়িয়ে মহাসড়কেও কিন্তু গাড়ির দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, যে কারণে প্রতিনিয়ত যানজটের তৈরি হচ্ছে। আরেকটা বিষয় জানাই যে এই যানজট কমাতে বা গাড়ির চাপ কমাতে পাম্পগুলোতে আর যাতে সবাই গ্যাস সরবরাহ পায়, সেই কারণে কিন্তু আমরা দেখেছি রেশনিং পদ্ধতি চালু করেছেন। আমি যদি এই বিষয়ে কথা বলি, পাম্প কর্তৃপক্ষের যে আমরা দেখেছি যে আপনারা একটি সাইনবোর্ড টানিয়েছেন যে বড় গাড়িতে 2000 টাকার বেশি গ্যাস সরবরাহ করবেন না, কি কারণে? এটা আসলে কোনো রেশনিং পদ্ধতি না। এটা যেহেতু সারা দেশেই গ্যাসের স্বল্প চাপ, একেবারেই চাপ নাই, সারাদিনে আমরা চালাইতে পারি না, আর দীর্ঘ লাইন থাকে, যে কারণে আমরা চিন্তা করছি কাস্টমারের সুবিধার্থে সবাই যেন একটা কিছু হইলেও গ্যাস পায়। এই কারণে বড় গাড়িগুলো তো অনেক সময় লাগে, যে কারণে এই 2000 টাকা একটা রেঞ্জ করা হয়েছে, সেট করা হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন অতিথি পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছেন। আমি যদি আরেকজন চালকের সাথে কথা বলি, যে আপনারা কি পরিমাণ ভোগান্তিতে রয়েছেন? ভোগান্তি বলতে ভাই, আমি মানিকগঞ্জ থেকে রাত 3টার সময় আসছি, কারেন্ট থাকে না, কিভাবে গ্যাস নেব? এখনো 80 টাকারই পেছনে আমি সিরিয়াল, তো কখন গ্যাস নেব, কখন আমি কি ইনকাম করব, কিভাবে সংসার চালাবো? খুব পরিস্থিতি খারাপ হয়ে আছে ভাই। এটা যদি আমাদের দিক থেকে সরকার একটু দেখতো
এটি শুনছিলেন যে যে সিএনজি চালক রয়েছে তারা কিন্তু দুর্বিহ জীবন পার করছেন। তারা ঘন্টার পর ঘন্টা পাম্পে বসে থেকে গ্যাস সরবরাহ নিতে হচ্ছে, আর চাহিদা অনুযায়ী কিন্তু তারা গ্যাস সরবরাহ পাচ্ছে না। যে একটি গাড়িতে যে সিএনজি গাড়িগুলো রয়েছে সেগুলো 4 থেকে 500 টাকা গ্যাস আটে, সেইখানে কিন্তু তারা যে পাম্পে চাপ না থাকায় কিন্তু তাদের যে গাড়িতে 2 থেকে 300 টাকার গ্যাস ঢুকছে, তাতে তারা সারাদিন গাড়ি চালাতে পারছে না, যে কারণে তারা যে তাদের কাঙ্ক্ষিত আয় সেটি করতে পারছে না। আর এরপর কিন্তু আমরা দেখেছি আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেটিতেও পড়েছে। তার কারণ হলো আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি অটোরিকশায় ভরসা, যে কারণেই গাড়িগুলো পাম্পে বসে থাকে। চালক এবং যাত্রীদের ভোগান্তির খবর আপনার মাধ্যমে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ রাসেল। দর্শক, সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন ধামরাই থেকে যুক্ত ছিলেন, গ্যাস সংকট নিয়ে কথা বলছিলেন তিনি। নবায়নযোগ্য প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। প্রতিমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানিকে কার্যকর করতে প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দেবে। এই লক্ষ্যে কমিটি গঠন করা হবে। লোকাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান তাদের ব্যয় মেটাতে অক্ষম হয়, সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার বিভাগের সাধারণ বরাদ্দর পাশাপাশি আমাদের যে স্পেশাল বরাদ্দ আছে, আমরা প্রয়োজনে তাদের যদি 5 লাখ, 6 লাখ, 7 লাখ বা 10 লাখ টাকা এরকম প্রয়োজন হয়, আমরা স্পেশাল বরাদ্দ থেকে এই নবায়নযোগ্য জ্বালানিকে কার্যকরী করবার জন্য আমরা এই অর্থ তাদেরকে দিয়ে দেব। সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা স্থগিত করার দাবিতে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুচরা বিক্রেতারা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো বিক্রেতার কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সাথে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। নীতিমালা প্রণয়নের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। তাই কৃষক, সার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান তারা। কৃষি সচিব, কৃষি উপসচিব, কৃষি মন্ত্রী, শেষমেশ কৃষি মন্ত্রী পর্যন্ত আমাদের সাথে কথা খেলাফি করেছেন। ওনারা আমাদের দাওয়ায় রাখছেন যে আমরা দেখব, আপনারা আন্দোলন করবেন না। আমরা বারবার এর আগে অতীতে 4 বার আন্দোলন করেছি। এখন যে আমাদের দাবিটা, আমাদের খুচরা ডিলার বহাল রাখতে হবে। খুচরা ডিলার যদি বহাল না রাখা হয়, আমরা এই ঢাকা প্রেস ক্লাব ছেড়ে আমরা এখান থেকে যাব না। আমন আবাদের শুরুতেই কুষ্টিয়ায় সারের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার আইছিল চলে গেছে, পুরা গেছে। আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না, সরকার দাম কমাইছে কেন কমাইছে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না। বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাছে বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা, তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে।
কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখবো। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১। আইনের তোয়াক্কা না করেই ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর 4টি বড় আকারের জলাধার। এর মধ্যে 3টি রয়েছে সরকারি প্রতিষ্ঠানের অধীনে। সরকারি ভবন নির্মাণ করার পাশাপাশি ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রির জন্য এসব জলাধার ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশাল নগরীর বিআরটিসি ডিপোর পাশে 3 একরের বড় জলাশয় ভরাটের কাজ চলছে। এছাড়া টিবি হাসপাতালের পাশের জলাধার, বিআইডব্লিউটিএ এবং শেরেবাংলা মেডিকেল কলেজের জলাশয় ভরাট চলছে ভবন নির্মাণের জন্য। আলী চেয়ারম্যান আমাদের ওয়ারিশ থেকেই এই জমি কিনে ভরাট করতে আছে, হে আবার বিক্রি করছে ফ্লোট করে করে। জলাধারটা হলো বিআইডব্লিউটি এর, হ্যাঁ বিআইডব্লিউটি আর কি হেরাই আর কি স্থাপনা আস্তে করে ভরাট করবে, তো এদিকে গেছে একটু বেশি ফালাচ্ছে। ওইখানে লেডিস হোস্টেল কাজ চলে, ওই পাইলিং মাটি যেটা বাড়তি সেইটু আর কি ওইখানে পাশে ফেলাইতেছে। বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী জানান, তারা জলাধারের ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করেছেন। এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজের জলাধার ভরাট হলে নার্সিং কলেজের পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে বলে জানান এর অধ্যক্ষ। সম্পূর্ণটাই তো আমরা ভরাট করব না, জাস্ট হচ্ছে আপনার এই পাশে কিছু জায়গা, আপনার হচ্ছে 400 ফিট এর মতো জায়গা নিয়ে একটা আবাসন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের একাডেমিক ভবনের সামনে একটা জলাধার থাকলে আলো বাতাস সবকিছু আমরা পরিবেশটা সুন্দর পাই, এবং এখানে শীতের দিনে অতিথি পাখি আসে। এর মধ্যে 2টি জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন কেবল সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব সেরেছে। রাতের আধারে ভরাট থেমে নেই। সাথে সাথে আমরা কাজটা বন্ধ করে দিয়ে আসি। বন্ধ করার পরেও তারা দেখা যায় আমরা যখন না থাকি যে কোনো অবসরে রাতের বেলায়, রাতের গভীর রাতে বেশিরভাগ এগুলো গভীর রাতে কাজগুলো করে। এরই পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, ভরাট বন্ধে নোটিশ দেওয়া হয়েছে, অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জলাধার হিসেবে চিহ্নিত কোনো ভূমি বা জমি রয়েছে বা শ্রেণীতে এটা উল্লেখ রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত মামলা দায়ের করেন অথবা জেলা প্রশাসনের সহায়তা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্বাধীনতার পরও এই নগরীতে 2000-এর উপরে পুকুর ও জলাশয় ছিল। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত ভবন নির্মাণের ক্ষেত্রে এসব জলাধার একের পর এক ভরাট হয়ে এখন বর্তমানে 2 শতাধিক টিকে আছে। আইনের তোয়াক্কা না করে এখন এসব জলাধার ভরাট হচ্ছে। বিধান সরকার, ৭১, বরিশাল। লাগামহীন লোডশেডিং আর প্রচণ্ড গরমে পাবনায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মরে যাচ্ছে মুরগি। আশঙ্কাজনকভাবে কমেছে ডিম উৎপাদন। লোকসান সামলাতে না পেরে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন খামারিরা। মোস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্বল্প বিনিয়োগে বেশি লাভ আর সহজ বিপণন ব্যবস্থার কারণে 2000 সালের পর পাবনায় দ্রুত সম্প্রসার ঘটে পোল্ট্রি শিল্পের। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় জেলায় গড়ে উঠেছে কয়েক হাজার ক্ষুদ্র ও মাঝারি খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে ডিম সরবরাহ করে দেশের অন্যতম প্রধান ডিম উৎপাদনকারী জেলা হয়ে ওঠে পাবনা। কিন্তু বড় পুঁজির সিন্ডিকেটের কারসাজিতে গত কয়েক বছর ধরে মুরগির বাচ্চা, ফিড ও ঔষধের দাম বেড়েছে কয়েক গুণ। সে তুলনায় বাড়েনি ডিম ও মুরগির দাম। আর এই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ব্যবসা গুটিয়েছেন অনেকেই। এসবের পরেও ঋণ নিয়ে যারা টিকে আছেন তাদের জন্য নতুন সংকট তৈরি হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। হাইব্রিড মুরগি ফ্যান ছাড়া টিকিয়ে রাখা কঠিন, তাই হিট স্ট্রোকে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। কারেন্ট না থাকার অনেকগুলো মুরগি ক্ষতি হচ্ছে, মুরগি হাঁপাচ্ছে। বিদ্যুৎ ছাড়াই ব্রয়লার মুরগি কোনোভাবেই পালন করা সম্ভব হয় না। দিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তাপমাত্রা বেশি হওয়ার কারণে ডিম আগে উঠেছে 12 কেজ করে, এখন 1 কেজ ডিম কমে গেছে। খামারিরা বলছেন জেলায় বর্তমানে দিনরাত মিলিয়ে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। প্রয়োজনীয় আলো বাতাস না পাওয়ায় কমেছে ডিম উৎপাদন। কারেন্ট না হলে তো, ফ্যান না হলে তো মুরগি চলানো যায় না। কারেন্টও ঠিক থাকে না, খাবারও খায় না, মুরগিও মারা যাচ্ছে।
আমাদের এখন ব্যবসা লসের দিক। আমার এমন লস গেছে এবারটা, আবার এই যে আজ 5 দিন তুলেছি, 3 দিন এক ধারছে গরম, বিশ্বাস না করেন ঘরের মতন যাই দেখে আসেন আমার মুরগির কি অবস্থা হয়। এই অবস্থায় তাপদাহ ও লোডশেডিংয়ে হিট স্ট্রোকে প্রতিদিনই স্যালাইন ও বিটেইন জাতীয় ঔষধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কৃষিতে যেমন ভর্তুকি, আমাদের খামারিদের কিন্তু এই ভর্তুকির ব্যবস্থা আমাদের সরকার পদক্ষেপ নিয়েছেন। এদিক দিয়ে আমাদের খামারিদের প্লাস পয়েন্ট। আর জাতীয়ভাবে যে বিদ্যুতের আমাদের ঘাটতি আছে, আমরা সরকারের কাছে নিবেদন করছি যে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ যেন স্বাভাবিক থাকে। জেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে লেয়ার, ব্রয়লার ও সোনালী জাতের মুরগির খামার রয়েছে 3043টি। শাকিলা শম্পা, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।